আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, হঠাৎ করে সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ে রদবদল, এটা নিয়ে খুব আলোচনা চলছে। আজকে পত্রিকা জুড়েই এই সংবাদ। তো এটা কি ধারাবাহিকভাবে একটা নিয়ম, নাকি এই নতুন সরকারের আসার পরেই এই ঘটনাটা, এক সপ্তাহ পরে এই ঘটনা, যার জন্য একটুখানি মনে হচ্ছে যে রাজনৈতিক প্রভাবের কারণে এটি হয়েছে, বা এর ক্ষেত্রে কোনো নির্বাচনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো, বা রাজনীতির সাথে এটার কোনো কি সম্পর্ক আছে? যেহেতু অতীতে আমাদের অভিজ্ঞতা আছে, শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে বিভিন্নভাবে ব্যবহার করেছে, সুবিধা নিয়েছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটা, এই সন্দেহটা আমাদের থেকেই যায়। যার জন্য এটাও আলোচনায় এসেছে যে নির্বাচনের এক সপ্তাহ পরে, নতুন সরকার গঠনের পরে কেন উচ্চ পর্যায়ে রদবদল হচ্ছে, সেটার কারণেই আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। ইনসাফ, ইনকালাব, মজলুম, জিন্দাবাদ, এই বিভিন্ন শব্দ নিয়ে অনেক জুলুম, এই শব্দগুলোকে আমরা ২৪-এর বিপ্লব থেকে আমরা শুনতে পাচ্ছি। যদিও এগুলো বাংলাদেশের সাথে খুব পরিচিত শব্দ না, কিন্তু বিপ্লবের সময় থেকে এই শব্দগুলোকে অনেকেই ব্যবহার করছেন, বিশেষ করে তরুণ যারা রাজনীতিবিদ আছেন তারা ব্যবহার করছেন, অনেকেই ব্যবহার করছেন। তো এগুলো নিয়ে ইদানিং একটু বিতর্ক শুরু হয়েছে। একটি মন্ত্রীর বক্তব্য দিয়ে আসলে বিতর্কটা শুরু হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরো আলোচনা করব ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক হতে যাচ্ছে। আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, এই খবরটা পৌঁছে দিয়েছেন প্রণয় ভার্মা। আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এই অনুষ্ঠান যারা দেখছে তাদের সবাইকে আমার অভিনন্দন, এবং আমি গর্বিত আজকে আমি কথা বলতে পারতেছি। জি, আপনাকে শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে রদবদলটা, এটা কি হঠাৎ করে হয়েছে, নাকি এটার সাথে কোনো নতুন সরকারের কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন? আপা, আমাদের দেশের কালচার না, যেমন আমেরিকান কালচার পুরো সেট আপ পরিবর্তন করে। আমার দেশে কি করে, কি পয়েন্ট গুলিকে পরিবর্তন করে। যেমন স্বাধীনতার পর শেখ মুজিবুর সাহেব আসলেন, সিনিয়র হিসেবে আমাদের শহীদ জিয়া সেনাপ্রধান হওয়ার কথা ছিল, আর ওনার একটা পছন্দ থাকতেই পারেন। তাই শহীদ জিয়া স্বজনপ্রীতির ভিত্তিতে যেন শফিউল্লাহকে বলেন সেনাপ্রধান। এরপরে আপনি যখনই যাই দেখছেন, এখন একটা একটা দল ক্ষমতায় গেছে, সেই দল তার চাই তার নির্ভরযোগ্য লোককে বানাইতে, নিজে নিজে ভাই হবে তার অতি বিশ্বস্ত লোক, আরো পরিবর্তন হবে, হইতে হবে। তার নির্ভরযোগ্য লোক ছাড়া সে চলতে পারবে না। সে চাইবে তার বিশ্বস্ত পুলিশের আইজিপি, সে বিশ্বস্ত সেনাপ্রধান, বিশ্বস্ত ডিএমও, এই বিশ্বস্ত জায়গাগুলি এগুলি করে সে নিজে সিদ্ধান্ত দিবেন। সেনাপ্রধানের কোনো সিদ্ধান্ত চলবে না। ডক্টর ইউনূসের সময় এই কাজগুলি করছিল জেনারেল ওয়াকার, নিজে পছন্দ করে দিয়েছেন, এটা তো চলবে না। জেনারেল ওয়াকার ৯ সাল থেকে ডক্টর ইউনূসের সময়কাল পর্যন্ত কোথাও উনি বাধার সম্মুখীন হন নাই। এটা ভালো মনে করছেন যে পুলিশ স্টপ দরকার, সেখানে পুলিশ স্টপ দিচ্ছেন, সবকিছু উনি করছেন। কিন্তু গণতান্ত্রিক সরকার, সত্যিকার গণতান্ত্রিক সরকার যখন আসবে, যেভাবে হোক সে চাইবে তার পছন্দের লোক। এটা আপনার কি আসে যায়, কি আসে অন্তত কি পয়েন্ট গুলি উনি চাইবেন নিজস্ব লোক, তাই হয়েছে। আরো হবে, হওয়া উচিত। আমাদের সেনাবাহিনীর মনে করেন যেই কাজগুলি হয়েছে অতীতে, এগুলি বিচার আপনি কেমনে করবেন? দেখেন, ডিজিএফআই আমাদের গুম করলো, খুন করলো, এত মানুষ মারলো, বিচার করা যাচ্ছে না, কারণ সশস্ত্র বাহিনীতে বাধা দেওয়া হচ্ছে। কারা বাধা দিচ্ছে? ওই সকল আওয়ামী সেনা কর্মকর্তা যারা এদের সাথে জড়িত ছিল। এদেরকে না সরালে তো সত্যিকার অপরাধী দল চিহ্নিত করতে পারবো না। আমি মনে করি তারা সাহেব চাইবেন এরকম অনিয়ম হোক, নিজে বিতর্কে করবেন। সেই ব্যাপার দেখেন, বিডিআর ইস্যু, বিডিআর ঘটনায় যারা অপরাধী, যারা মানুষ ক্ষতিগ্রস্ত, যারা মামলা করছে, যারা তদন্ত করছে, যারা গোয়েন্দা, সব আওয়ামী লীগ। কিন্তু আমরা উত্তর দিতে পারি নাই। স্বাধীন কমিশন হয়েছে, কোনো কিছু করা যায় নাই। ওখানে আইডেন্টিফাই করা হয়েছে, ডক্টর ইউনূস ভয়ে এটা প্রকাশই করেন নাই। হয়তো এই জন্যই একটা ইস্যু আইছে, বিডিআর এর বিচার বিভাগীয় তদন্ত, যদি পত্রিকায় দেখি নাই। ডক্টর ইউনূসকে তো আমরা তো মনে করি যে ডক্টর ইউনূস কোনো কিছুতে ভয় ছিল না। ভয় কি বাংলাদেশে সেনাবাহিনী প্রশ্নে ডক্টর ইউনূসের চরম আতঙ্ক ছিল। উনি ওনাকে কনভিন্স করতে পারেন নাই, ডক্টর ইউনূস ওনাকে কনভিন্স করতে পারেন নাই, আর সেনাপ্রধান তাকে আপন করে নিতে পারেন, এই বাস্তবতা। এখন দেখেন, সেনা প্রেসিডেন্ট সাইন করছে একটা পেপার, জেনারেল মুশফিক সম্বন্ধে সে লেফটেন্যান্ট হবে, ওয়াকার তাকে লেফটেন্যান্ট দেয় নাই, নির্বাচনের পরে দিছে। তার এই ক্ষমতা কে দিছে? এই অবৈধ ক্ষমতা। আমার বলেন, প্রেসিডেন্ট করার পরে তার এই সব সাহস করতে আসলো অনৈতিক আচরণ, সে এখন করতে পারবে? এখন ওয়াকার এই ক্ষমতা আছে, আমার খারাপ লাগে, নিজের অবস্থা নিজেরা বুঝে না। সে কোন পর্যায়ে গেলে
জেনারেল হাফিজ অনেক 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 সিনিয়র উপদেষ্টা তার সাথে বেয়াদবি করছে, আমি সে ফল পাবে। এখন উপদেষ্টা কে? ব্রিগেডিয়ার শামস অনেক জুনিয়র, তার হকারকে। এটাই বাস্তবতা। মানুষের সব সময় মধুচন্দ্রিকা থাকে না, এটাই না বাস্তবতা। তবে পোস্টিং হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই, এটাই নিয়ম, এটাই নিয়ম। এবং কয়েকজনকে নিয়ে বক্তব্য আছে যে এরকম প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, সেটা নিয়ে কথা আছে। তারপরে আরো দুই একজনের ব্যাপারে কথা আছে। তো এগুলো আমি আবার একই করে শেষ করি। এই যে কামরুল নিয়ে কথা আছে, কামরুলকে সক্ষতা ছিল আমাদের খলিল সাহেবের সাথে। এখানে যেহেতু বলের ব্যাখ্যা ম্যাচ করতে পারে নাই, যেভাবে চাইছে ডক্টর ইউনূস অকারের জন্য করতে পারে নাই, এবং এটা আরো কষ্ট হবে তার জন্য। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে হয়েছে তার, সে ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে, এবং সুযোগ হলে বিদেশ থেকে তাকে সেনাপ্রধান বানাতে পারবে, কোনো অসুবিধা নাই যদি সরকার চায়। যদি তার প্রধানমন্ত্রী চায়, তাহলে নিজে নিজে ভাই তাকেও দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাই তো স্বাভাবিক। তো সে তার কাজ 1.5 বছর ঠিক মতো করে নাই, সে কাজ করছে নিজে নিজে কাজ করতে সেনাপ্রধান, নিজে নিজে কাজ করতে সেনাপ্রধানের, ওই আমাদের প্রধান উপদেষ্টা কাজ করেন নাই। এর অনেক ঘাপলা বের হয়ে আছে আপা। এই ডিজিটাল সরকারে বের হলে অনেক কিছু আপনি দেখতে পাবেন। এই বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে আইসিডি বিচার ব্যবস্থাটা নষ্ট করেছে। আমরা জানি আইসিডি চিফ প্রসিকিউটরকে সরাই দেওয়া হচ্ছে, একজন বিএনপি নেতাকে আনা হবে হয়তো, খুব অসুবিধা নেই, আইনের গতিতে চলবে। কিন্তু কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে আপনি অপরাধীকে কেন প্রশ্রয় দিবেন? দণ্ড কমাইতে পারেন, বাট অপরাধী সে যেই হোক। এই জিনিসগুলি যেন ওখানে মনে করছেন না আমরা আইন পালন করছি, আদেশ পালন করছি, এটা কোনো যুক্তি হতে পারে না। মনে ভালো করে জানার কথা যে অপরাধগুলি হয়েছে সেনাবাহিনীতে। নারী সংক্রান্ত কেসে অসংখ্য অফিসারদের বাড়ি পাঠাই দিয়েছে। নারী সংক্রান্ত কেসে সেনাপ্রধান কোনো ভূমিকা নিতে পারেন না। নারী সংক্রান্ত মামলা হলে সেটা পুলিশ করবে, সেনাবাহিনী পারে না, সশস্ত্র বাহিনী পারে না। পরিষ্কার করে আইন দেওয়া আছে, সেই ধারাটাই তারা ব্যবহার করছে। আমাদের নিষ্পত্তি, অফিসারদের নিষ্পত্তি কোন পর্যায়ে গেলে আপা, প্রধান উপদেষ্টা বলার পরে এই একটা কমিটি করে, হাই প্রসিকিউশন কমিটি, যার প্রধান হলেন উপদেষ্টা জেনারেল হাফিজ, তার সাথে কোনো কোঅপারেট করে নাই, হিউমিলেশন করছে, হিউমিলেট করছে এই জেনারেল ওয়াকার। এখন দেখবেন আল্লাহ কি করে, আল্লাহ এরকম সিকিউর করা যে আপনি যা করবেন তা আপনি রিটার্ন পাবেন। আমি তাই মনে করি। এখন আমি মনে করি বিএনপি সরকার তার নিজের জন্য ভালো তার জায়গায় ভালো ভালো লোক সে পজিশন, যার আস্থা আছে, ভালো না, যার প্রতি আস্থা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। যেন আজিজ কি সেনাপ্রধান হন নাই, যেন শফিউদ্দিন কি হন নাই, বেলাল হন নাই, যা বলছে ওরকম নির্ভরযোগ্য লোক দিতে হবে। অতটা খারাপ না, তারা চেষ্টা করবে, যারা তার কথা শুনবে তাদেরকে আনবে, তাই তারা করবে। এটা হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু অনেকেই বলছেন যে এটা তারেক রহমানের ইচ্ছায় এবং মানে জেনারেল ওয়াকারের ইচ্ছায় এই বদলিটা হয়েছে। জেনারেল ওয়াকারের উপর আস্থা রেখেছে তারেক রহমান এই জন্য, এবং বিশেষ করে ডিজিএফআই যে মহাপরিচালক, ওনার ব্যাপারে অনেকটা আলোচনা হচ্ছে যে ওনার থেকে অনেক কিছু জানার ছিল, বাট ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এই কারণে। এরকম কি মনে হয় কিনা আপনার? আপনি মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সে থাকলে আপনি সব তথ্য পাবেন। আমরা করি না 54 ধারায় জেলে ঢুকাই, মানে কিভাবে সব তথ্য পাওয়া যাবে। উনি নিজের ফরেন মধ্যে থাকবেন, কোনো অন্য কোথাও পাঠানো হবে না। আমরা পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মতিউর 1.5 বছর ছিল মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সে, তার একটা চেয়ার ছিল না, টেবিল ছিল না। এটি মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স। অনেক সীমা লঙ্ঘন কাজ করা হয়েছে। এখন সবকিছু বেরোবে। আমার কথা হলো, আপনি মনে করছেন যে সুবিধা দিলাম একজন লোককে, এই সুবিধা, যে ব্যক্তি সুবিধা নিচ্ছেন সে জানে এটা আমার দুর্বলতা, এই দুর্বলতা সে দেখতে চান না। কারণ দুর্বলতা থেকে সে কোনো সত্য কথা বলতে পারবেন না, মিথ্যা বক্তৃতা দিতে পারবেন না। ওই অসৎ লোকদেরকে সে সরাইয়া দেবেন নিজের সুবিধার্থের জন্য। এটাই ইতিহাস, এটাই নিয়ম। আমি মনে করি তারেক জিয়া, শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, দেশের স্বার্থে ভালো কিছু করবেন। ব্যাপারটা যখন আসবে, এই বিচার বিভাগের যদি হয়, ওর প্রথমটা বের করতে একটু কষ্ট হচ্ছে, সরাসরি ভারতকে দোষারোপ করা হয়েছে। ওইটাকে হয়তো এক সাইড লাইন লিখে ভিতরের যে কালপিট গুলিকে আইডেন্টিফাই করা দরকার, করা আছে, বিচারে আনা হয় না, বিচারে আনতে হতো। কারা কেন গুলি ছুড়েন, কেন আদেশ অমান্য করছেন, এগুলি বিচার তো হইতে হবে। না, যে রিপোর্ট মানে প্রকাশ করা হয়নি, তো সেই রিপোর্ট আমরা এর আগেও দেখেছি হাসিনার সময় একবার বিডিআর তদন্ত রিপোর্ট করা হয়েছে, সেটাও কিন্তু কার্যকর হয়নি। তারপরে এই যে ইউনূসের সময়, তো মানে সেই রিপোর্টও জনগণের সামনে আনা হয়নি। কিন্তু এখন আবার মানে আবার কি তদন্ত কমিশন গঠন করা হবে নাকি, নাকি সেই রিপোর্ট আবার পূর্ণ তদন্ত করা হবে?
না, সেটা হলো স্বাধীন কমিশন, সর্বোচ্চ কমিশন, এর উপর কোন কমিশন, এর নিচে একটা কমিশন করাটা মানায় না। ওই কমিশনটাকে ধরেই কাজ করা যায়। এখন ওই কমিশনে একটা বন্ধু রাষ্ট্রের, তথাকথিত বন্ধু রাষ্ট্রের নাম চলে আসছে, ওইটা আসলে কি করতে হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা করতে হবে। সেটার মতো সব মতামত বিরুদ্ধে এখনো নাই, হয়তো পরে আসতে পারে। আর এর সাথে যারা দরিদ্র অফিসার, যারা মির্জাফর, দেশের গাদ্দার, এই লোকদের বিচার তো করতে হবে। এটাই সমস্যা। অন্যায় অনেক সৈনিককে অন্যায় ভাবে হয়তো বা বিচার করছে, সেগুলি রিভিউ করতে হবে। এই জন্য হয়তো একটা করতেছেন, বাট পত্রিকায় পাই নাই, আমি মনে করি করা উচিত। এই লোকদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। মানে বিডিআর এর বিচারটা হওয়া উচিত, এটাই। তো এটার আমরা বিচার তো হয়েছে, মানে অন্যান্য যেগুলি মনে করেন অন্যায় বিচার হয়ে গেছে, সেগুলিকে নিষ্পত্তি দিতে হবে, সঠিক বিচার। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে জয়শঙ্কর আমন্ত্রণ জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে। এটা কি একটা মানে আমাদের যে সংস্কৃতি আর কি, এক দেশের মানে নতুন হলে একটা আমন্ত্রণ জানানো, সেরকম প্রণয় বর্মা আজকে দেখা করেছেন, দেখা করে আমন্ত্রণের কথা জানিয়েছেন। তো এখানে কোনো অন্য কোনো রাজনীতি আছে কিনা, মানে ভারতকে নিয়ে যেটা সন্দেহ হয় আর কি আমাদের। আমাদের সমস্যা, আমাদের রাজনীতিবিদরা যখন তখন ভারতে যান এবং অনতি কোনো জয়ে পরে হানি টেপে পড়ে যান। আমার কথা হলো, আমার বিশ্বাস ডক্টর খলিল এমন কোনো করবেন না, বাট আমার দেশে যখন তারা আসে, তাদেরকে কেন আমরা হানি টেপে ফালাতে পারি না? কেন আমরা করতে পারি না? সমস্যাটা কোথায়? আমরা কেন অফেন্সিভ হই না? আমরাই খালি ধরা খাই, ভারতকে ধরতে পারি না। আমি এটা বুঝি না। এটা উচিত আমরা অফেন্সিভ হবো। আজকে ভারতে ভয় পাইতে পাইতে আমরা গর্তে ঢুকে গেছি। এখন দেখেন মণিপুরে যাইয়া 3টা ক্যাম্প হারাই ফেলেছে ভারত। এই ভারতের সেনাবাহিনীর ভয়ে আমাদের প্যান নষ্ট হয়ে যায় অনেক জেনারেলের, অনেক সুশীলের। এখন দেখেন স্থানীয় গেরিলা 3টা ক্যাম্প দখল করে হেলিকপ্টার সহ, এদেরকে ভয় পাওয়ার দরকার আছে কারণ ছাড়া। আমি এই কথাই বারে বারে বলি, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এক জাতির দেশ। আমাদের সুশীল আর আমাদের কিছু অবসর জেনারেল আবল তাবল বলে ঝামেলা সৃষ্টি করে। হাসিনুর ভাই, ডক্টর ইউনূসের মানে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়েছে, কিন্তু তাদের দুর্নীতির ব্যাপারে আমরা কোনো কিছু খবর পাচ্ছি না। তো তারা কি আসলে কোনো দুর্নীতি করে নাই? তারা কি, নাকি তারা সেভ এক্সিট নিয়ে চলে গেছে কোনোভাবে সরকারের সাথে আঘাত করে? এটা উচিত ছিল ডক্টর ইউনূসের, যারা যোগদান করছে তাদের আমল, তাদের সম্পদের হিসাব দেওয়া, আমি যাওয়ার আগে তাদের হিসাবটা আবার বন্টন করা। এটা করেন না কেন উনি? এটা তো নিয়ম। নিয়ম মানে কি? এটা শালীন প্র্যাকটিস। আমাদের চোর, চোরের জন্যই নিয়ম, ভদ্র দেশে লাগে না। আমাদের জনস্রোতে সারা সব চোর। কেন আমরা সম্পদ খাবো? গরিবের খাবার। এই সম্পদটা বড় লোকের সম্পদ না পান, আপনি বড় লোকের সম্পদ খান, আপত্তি নেই আমার, খাচ্ছেন গরিবের সম্পদ। এটা খাবেন কেন? ডক্টর ইউনূস করেন? যারা করছে অবশ্যই বিচার আওতায় আনতে হবে এবং জরুরি বিচার করতে হবে। ট্রাইব্যুনাল যেটা করে এদের বিচার করতে হবে, যদি কেউ করে থাকে। আমরা তো পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে 3জন উপদেষ্টা আসলে নির্বাচন করতে চায়নি, এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, যে রেজনের কথা, সেই কথা? পত্রিকায় দেখছি 3জনের নাম এসেছে, আবার পত্রিকায় দেখছি। ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়ার ব্যবস্থা একটাই কারণ ছিল, গণভোট। যেই সমস্যাটা এখন হয়েছে গণভোট নিয়ে, যদি মনে করেন 1 মাস গণভোটটা করে সংবিধানটা সেট করে তারপরে যে নির্বাচনটা করতে, এই সমস্যাটা হইতো না। এই ডক্টর ইউনূস মতজন হওয়ার জন্য সমস্যাটা হয়েছে। এখন ডক্টর ইউনূস ডক্টর ইউনূস সবাই গালাগালি করবে। এখন আমি আগে তো গণভোট হয়ে গেলে আমরা সব ছেড়ে কোনো সমস্যা হইতো না, আবার সুন্দর নির্বাচন হইতো। এখন এই জন্যই সম্ভবত তারা চাইছিল একটু দীর্ঘায়িত করতে, গণভোটটা হয়ে যাক, লেট আস সি গণভোটের কোনো কমতি আছে কিনা, তারপরে তারা সংবিধানের কাজ করতে পারে। সব কাজ করা থাকতো, মনে করো 3 মাসের জন্য গণপরিষদ, 3 মাসের জন্য খালি পাস করবে, পাস না করলে চলবে। জনগণ যেখানে রায় দিয়ে দেয়, আর কোনো পাসের দরকার নাই প্রতিনিধি দলের। প্রতিনিধি যারা থাকেন তাহলে একটা সংখ্যক মাত্র, একটা দলের প্রতিনিধি। আর সমগ্র জনগণ যখন দেয়, তখন আর এটা অনুমতি দরকার পড়ে না। ডক্টর ইউনূস ব্যর্থতা পর্যবেসিত হয়েছেন, ওনারা বিজ্ঞ, তাই মানে এই কারণে মানে সমাজ চাচ্ছিলেন। যে এই কারণে দীর্ঘায়িত করতে চেয়েছেন। আচ্ছা, এখন যে শব্দগুলোকে নিয়ে যে আলোচনা হচ্ছে, ইনকেলাব, বা একজন মন্ত্রী বলেছেন যে ওনার রক্তক্ষরণ হয়, তো এটা নিয়ে আজকে জামাতের আমিরও আজকে দেখলাম যে স্ট্যাটাস দিল, তারপরে এনসিপির অনেকেই স্ট্যাটাস দিচ্ছে, মানে এখন আবার জোরালো ভাবে সবাই ইনকেলাব ইনকেলাব লিখে যাচ্ছে ফেসবুকে। তো কেন এগুলো আসলে, এই শব্দগুলো কেন এত আলোচনায়, ইনকেলাব, মজলুম, ইনসাফ? কালকে আমি দিছি পাকিস্তান আমলে বলতো নায়ের তকবীর, নতুন নতুন কিছু শব্দ আমরা পাইছি। 71 ছিল জয় বাংলা, এত সুন্দর সুন্দর শব্দ আমরা পাইছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপনি চিন্তা করতে পারেন কত স্পিড। এবং ওই আজাদি না গোলামি, আজাদি আজাদি, বিশাল একটা, এই কথার মধ্যে সবটা আছে। আপনার তো গায়ে রাখবেই যারা আওয়ামী প্রেমিক। আমি মনে করি বিএনপি যদি আওয়ামী প্রেমিক হয়, বিএনপির পা কাটবে এই আওয়ামীরা, আওয়ামী লোকজন ভোট কাটবে, আওয়ামী লোকজন। তারা চিন্তা ভাবনা করে আগে ধরে তাদের, এবং সিস্টেম ঠিক আছে, তারপর যদি বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ না করে, আমার মনে সব ঠিক আছে। না হলে বিএনপি নিজে বিপদে ঘুরবে।
না, ইনকালাব না বলে ইনকালাবের আমাদের বাংলাদেশে যে পরিচিত ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলো ব্যবহার করলে কি হবে? মানে ইনকালাবের জায়গায় বিপ্লব, ইনসাফের জায়গায় তো মানে ন্যায়পরায়ণ বা এরকম কিছু শব্দ তো বিকল্প শব্দ আছে বাংলায়, তো সেগুলো কেন মানে বাবা আপা, অনেক ওই চেয়ারম্যান যে পিনাকি দাদার আবিষ্কার নাকি এগুলো এইসব শব্দ? কি না, তো এটা বহু আগে শব্দ, এটা অনেক বছর আগে হয়েছে। চেয়ার চেয়ার চেয়ারে বাংলা হলো ক্যাডারা। হুম। এই ধরনের বাংলা শব্দ দিয়ে তো সব বাংলা দিয়ে তো যুদ্ধ হয় না, কিছু বিপ্লবী শব্দ আনতে হয় যা জনগণ অল্পতেই বুঝতে পারে এটা কি। হ্যাঁ, এই শব্দগুলি লাগবে, এই শব্দগুলি থাকবে। এটা আমাদের আমাদের আবিষ্কার না, আমাদের ভাষায় পরিণত হয়েছে। আপনি যখন মাঠে রাজনীতি নিয়ে আলোচনা হয়, তার স্লোগান গুলি দেখে তো কেউ ঘুমায় থাকে না, ও বুড়ো মানুষের হাত উঠায়, ইনকেলাব ইনকেলাব বলে। এবার খুব একটা, এটা যে একটা স্পিরিট, এটা অন্য কোথাও পাওয়া যায় না, এটা থাকবেই আপা, কেউ এটা সরাতে পারবে না। যে আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালের যিনি প্রধান ওনাকে সরানো হচ্ছে, তো ওনাকে সরালে আসলে এই যে গুম খুনের মামলাগুলো ঠিক মতো হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? আপা দেখেন, এগুলি ওনাকে সরানো হচ্ছে রিউমার, নট প্র্যাকটিক্যাল, আদেশ না পাবে বলতে পারিনি, এমনি ভাষা ভাষা শুনতেছিলাম। ওনাকে সরায়ে বিএনপির একজন অ্যাডভোকেটকে আনা হবে, মানে বিডিআরের বিডিআরের আইনজীবী ছিলেন। এমন কথা হইলো, এগুলি সরান, এগুলি কি 3 মাস পরে সরানো যাইতো না আপা? কেন করাচ্ছেন? তো বিপদ হবে। আপনি মনে করেন এই ছাত্র জনতার বিপক্ষে কাউকে দাঁড় করাতে পারবেন? ইউনিভার্সিটি খুলে যাবে হয়তো। নজরুল ইসলামকে এই কারণে মানে জামাত ইসলামের কারণে সরানো হচ্ছে নাকি এখানে? এখানে তো বিচার তো আবার জামাত ইসলামের আইনে হচ্ছে না, বিচার হচ্ছে, এই যে বিচার হচ্ছে না জ্ঞানের দিয়া, উনি তো কিছু করেন না। ওনার অনেক প্রসিকিউটর আছে, বেসিক্যালি পুলিশ করে, আবার পুলিশ কাজ করে তদন্ত, ওরা আইনগুলি ঠিক করে দেয়, আদালতের বিচারক সে তো জামাতি না। ওই যে দেখি কে কি স্বীকার করলো কি না। দেখেন একটা কথা বলি, আমি আয়নাঘরটা প্রকাশ করছি আপনারা জানেন বহু বছর আগে, তারপরে আয়নাঘরটা আমরা পাঁচই পাঁচই জুলাই রাতের বেলা ওটাকে আমরা কনফার্ম করছি যে তারা ছেড়ে দিবে, আমরা ফিরে এসেছি। তারপর থেকে দেখেন ওই গুম কমিশন কয়েকবার গেছে, ভিজিট করছে, আইসিটি চিফ প্রসিকিউটর ভিজিট করছে, তদন্ত কমিটি ভিজিট করছে, আমাদের সরকার আমাদের আমাদের ডক্টর ইনুস ভিজিট করছে, তারপরও আদালতে চলতেছে মামলা। আপনি মিথ্যা বলছেন, এখন বলেন, এটা তো আইন, প্রক্রিয়া, ইচ্ছা করলে কাউকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তো যে যা বলবে সেইভাবে বিচার হবে। এখন এখানে তো কাউকে পরিবর্তন করে তো আমাকে করতে পারবেন না, করলে তোমার জ্ঞান লেগে যাবে। যে লোক অধিকার নিয়ে আইছে, সে অধিকার বন্ধ করতে চান, এই সমস্যা হবে। আপনি লিঙ্কারিং করতে পারেন, আপনি আপনার নিজের আইনজীবী আনতে পারেন, তাতে কি সুবিধা হবে? 1800 মামলা আছে, 1800, আমাদের একটা বাকি আছে, দেখি না করে কেমনে। না করে করলে আমি সরাসরি আমার অধিকার আমি রিট করে বসবো। আমার তার একটা মামলা আছে, প্রথমবার গুম, এটা আমার শুরু হয় নাই, যদি না করে আইসিটি, আমি দেশ সরাসরি আমি রিট করে বলবো যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। সুতরাং আইন লম্বা, আইন সবার জন্য সমান। আমি চাই না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি চাই তারা অপরাধ স্বীকার করুক, দণ্ড যাই হোক আমার আপত্তি নাই। অপরাধ স্বীকার করো, তুমি অপরাধ করছো, এটা তুমি স্বীকার করো। এখানে দণ্ড যদি নাও দেয় আমার কোনো ক্ষোভ নাই, আমার দণ্ড না দেয় কোনো ক্ষোভ নাই, বাট তুমি স্বীকার করতে হবে তোমরা যে অন্যায় করছো, অন্যায় আদেশ মানছো, এটা অন্যায়, এটা করা যায় না সব দেশে। এই জিনিসটার জন্য বিচার দরকার আমার। এখন তারা কোথায়? ওই যে 15 জন অফিসার, এরপরে তালিকা তো আমরা আর পাই নাই, শুনছিলাম না যে আরো তালিকা আসবে? আরো অনেক বড় তালিকা, বাচ্চা ধরেন আমাকে যে ধরাই দিছে তার নাম নাই, আমাকে যে টিম আমাকে করতে চায় মাইক্রোবাস তাদের নাম নাই, যে আদেশ দিছে সে তার নাম আছে বটে, বাট কে আমারে নিয়ে টর্চার করছে ওইখানে তার নাম নাই। সুতরাং এগুলো তো আসবে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। এখানে দেখা যাবে 15 জন তারা কোথায় আছে এখন? এই 15 জন হয়েছে, তারা দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্বে থাকা অবস্থায় তাদের খোয়ারে আরমান ছিলেন, আর্মি স্যার ছিলেন ওই সময়কাল। এই সময়কালে যারা যারা ছিলেন আর্মি স্যার, আরমান স্যার, এটাকে থামরুল ধরে আটকানো হয়েছে। এখন কি করা যাবে? সাব জেলেই আছে ওনারা, এখন সাব জেলে আছে। সাব জেলে আছেন। এখন সাব জেলে থাকার নেগেটিভ পয়েন্ট বলি আপা, সাব জেলে থেকে আপনি আপনার মনের কথা বলতে পারতেছেন না সেরা পদালত বিরুদ্ধে। তাইলে অনেক অফিসার সত্য কথা স্বীকার করতো, 164 করতো, এই ডিজিএফআই জন্য করতে পারে নাই। আমি বিশ্বাস করি এই ডিজিএফআই চেঞ্জ হয়ে গেলে অনেকেই সত্য কথা স্বীকার করবেন, 164 করবেন, তখন আমরা সকল জিনিস ফিরে পাবো। মানে এখন তো নতুন করে আসছে না ডিজিএফআই এর নতুন একজন তো এসেছে। নতুন অফিসার আসে না, এতে ভালো। অবশ্যই নির্ভরযোগ্য অফিসার বিধায় বা নিরপেক্ষ অফিসার বিধায় তাকে আনা হয়েছে। আগে যে জাহাঙ্গীর, এটা হলো গিয়া সেনাপ্রধানের এডজুটেন্ট চামটা,
তার হওয়া উচিত ডক্টর ইউনূসের চামটা, সে হইতে ঠিক উল্টা। আর ডক্টর ইউনূস মনে করেন যার যার কাছে এসে করো, এইভাবে তো বাংলাদেশ চলে না। আমার বিশ্বাস ঠিক হয়ে যাবে, 2 মাসের মধ্যে সব ঠিক হবে, এই আর্মির এই গ্যাঞ্জামগুলি মিট হয়ে যাবে, তার কোনো ক্ষোভ থাকবে না। এবং আমি আমার আস্থা আছে তার বিয়ের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি, উনি সুষ্ঠুভাবে চালাবেন। ওনার একটা বড় অ্যাসেট হলো ওনার পরিবার, ভালো সম্বন্ধ, সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী, মেয়ে। ওনার গাইডেন্স তো থাকবে, ব্লেসিং তো থাকবে তার বিয়ের প্রতি, মা না থাকলেও। এবং মেয়েও বেশ শিক্ষিত, মা মেয়ের অত্যন্ত ওনার প্রভাব ফেলবে, কোনো অন্যায় হবে না ইনশাআল্লাহ আমি মনে করি। তারপরে ধর্মীয় কাজ অনেক সময় অনেকটা করতে হয়, সেই দিনে সেটা তো হয়, এই জন্য অনেক লোক আছে তার সেই দায়িত্ব দেখবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন, উনি তো অবৈধ আদেশ দিতে পারবেন না। আমি একটা কথা আপনার মাধ্যমে বলবো, কোনো যদি অবৈধ আদেশ দেয় তাহলে লিখিত রাখা হয়। প্যানেল কোডের বাইরে অর্থাৎ সরকারি কার্যবিধির বাইরে কোনো যদি অবৈধ আদেশ হয় তাহলে লিখিত নেওয়া হয়, না হলে এইভাবে পুলিশ যেভাবে মানুষ কষ্ট পাচ্ছে এরাও কষ্ট পাবে। আমার মনে হয় বিএনপি এতটা অনেক যুগ না, বিএনপির সাথে আমি 4 বছর ছিলাম, তাদেরকে আমি দেখছি। আমার এই বাবর ভাই, বাবর স্যার আমাকে বলছে আমি যাই বলি কোনো কথা শুনবেন না, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করবেন, আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। এত বড় কথা কয়জন বলবেন না বলেন? আমি তাকে সবসময় সেলিব্রেট করি, তার মঙ্গল কামনা করি বাবরের। এরকম কথা বলতে পারে না এমন না। আমি রাগ করে একবার দূর জায়গায় ছিলাম, বাবর হেঁটে দিয়ে আমাকে ধরছে, হাসিন সাহেব আপনি আমার প্রতি রাগ করছেন। রাগ করছে আমার দোষে না, ওটা বিজেপি ভাই ভুলের জন্য। আপনার কোথায় বকা দিয়ে ছেড়ে দিছি, এত কিছু বলি না। আমি তো কত জায়গায় বকা খাইতে জানো, এটাই বাস্তবতা। লিডার হতে গেলে কাছে আসতে হয়, এই জন্য আমি তার বেড়ে বলি জনগণের কাছে যাবেন, এতদিনের কথা নিয়ে গেলে আপনাকে কেউ মারবে না। দেখেন বাঙালি খুব ভালো, বাঙালিরা খুব ভালো, কাছে যান নেতৃত্ব ফিরে পাবেন, এই চামটাদের উপর নির্ভর করবেন না। এবং আপনি কিছু না পারেন অন্তত আপনার স্ত্রী মেয়ের কথা দেখবেন, তারা ইউটিউব দেখে, আপনি প্রচার দেখে অনেক কিছু পাবেন। আমি আশা রাখি আমার খারাপ হবো না, তবে যে জিনিসগুলি বড় ভুল হয়ে গেছে, যেটা ভবিষ্যতে হয়তো আরো বিস্ফোরণ হবে, এই জুলাই সনদ, এখানে তো আমরা কেউ ছাড় দিব না। জুলাইতে আমরা সবাই জড়িত, আমরা আমাদের দাবি চাইবে বিচার। এই জন্য যে অন্য কিছু হয় সেটা অন্য ইস্যু, বা যে কাজগুলি দলীয় কাজ বা পরিবর্তন, পোস্টিং, বিচার, এটা তো চলমান, এখানে কারো কিছু করার নাই, এটা হবে। আমি আশাবাদী বিএনপির এইসব কাজে তারা হতাশ হবে না, এবং তারা সে বলছেন আমাদের মিডিয়া অফিসারদের তাদের যথাযথ মূল্যায়ন করবেন। উনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান। আমরা হয়তো বেকারায় পড়ে হয়তো উনি কিছু বলতে পারতেছে না, করতে পারতেছে না, আমরা বুঝি। তারপরও এক জায়গায় এসে কিন্তু পিঠ থেকে যাবে, যেভাবে জুলাই বিপ্লবে মেয়েটা বলেছিল খেয়াল আছে কিনা আপনার, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। একসময় তারেক সাহেব দেখবেন আমার তো সব শেষ, আমার স্বাধীনতা আগে দেশ রক্ষা করতে হবে, ফরগেট যা কোথায় করছে বাদ দেই, আমি দেশটাকে রক্ষা করি। আমার দাওয়াত চাওয়া থাকলে আপনার মাধ্যমে সকল চুক্তি জনসমক্ষে নিয়ে আসা হোক, আমি জনগণের ভোটের মাধ্যমে নিষ্পত্তি করা হোক, দেশের স্বার্থ আগে। আমি মনে করি বিএনপি দীর্ঘজীবী হবে, ছোট হবে না। আমরা শেষ করবো, শেষ করার আগে আওয়ামী লীগের এক একটা অফিস খুলে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, মানে এটা কি একটা মহা উৎসবে পরিণত হচ্ছে কিনা, আওয়ামী লীগ ফেরত আসছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগের যারা করাপ্টেড অপরাধী তাদের প্রতি আমাদের ক্ষোভ। দলের সাধারণ লোক কি ভালো মানুষ ছিল না? জেলে কৃষক এদেরকে ছিল না? আওয়ামী জেলে কি নাই? আওয়ামী কি ফিশারম্যান নাই? আমি তাহলে কেন অন্যায় করবো? তারা অফিস করতে খুলুক, ভালো রাজনীতি করুক, তারা বলুক আমরা আমাদের নেতারা এটা ভুল করছে, আমার তো কোনো আপত্তি নেই। আমি কেন গালাগালি করবো? সাধারণ যে লোকগুলো অপরাধী তারা অপরাধী, তাদের জন্য দণ্ড থাকবে। বাট আমরা যেন কেউ কাউকে হিংসার বশবর্তী হইয়া অন্যায় আচরণ না করি। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, সবাই আমরা বাঙালি, এক জাতির দেশ, আমাদের মধ্যে থেকে সবাইকে নিয়ে আমরা আগাবো, দেশটা আমাদের। আর সবার আগে আমাদের বুঝতে হবে ভারত আমাদের একমাত্র শত্রু, আমাদের আধিপত্য মুক্ত বাংলাদেশ আমরা চাই। এটা যদি সবাই বুঝে, আমেরিকারা বুঝে, আমাদের কোনো আপত্তি নেই। জি, অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করবো। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং